এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.25%। আলহামদুলিল্লাহ, আমি জিপিএ 5 পেয়েছি এবং জিপিএ 5ই এক্সপেক্ট করেছি। একটু পড়লে মনে হয় আর একটু ভালো করতে পারতাম। খুবই ভালো লাগছে, রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাবে শিক্ষার্থীরা। এই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে। বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান মোদি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন ভারতীয় হাই কমিশনার। আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। চীনের পূর্ব উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত, প্রায় ১৫০০ ফ্লাইট বাতিল, বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি। এবারে বিস্তারিত। গেল ১৯ বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল। কমেছে পাশের হার ও এ প্লাসের সংখ্যা। গড় পাশের হার ৬২.25%, যা গতবারের চেয়ে ৬% কম। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। পাশের হার নেমেছে ৬০%-এর নিচে। একজনও পাশ করেনি ৩১২ প্রতিষ্ঠানে। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, চাইলেই ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত প্রায় ২ দশকের মধ্যে দেরি করে অর্থাৎ ৮২ দিনে দেয়া হলো এসএসসির ফলাফল। আর ১৯ বছর পর সবচেয়ে খারাপ ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। এবার পাশের হার গতবারের চেয়েও ৬% কম। ১৮,২৯,০০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় ৭ লাখ। গড় পাশের হার ৬২.25। কমেছে এ প্লাসের সংখ্যাও। গত বছর এ প্লাস পেয়েছিল ১,৩৯,০০০, এবার পেয়েছে ১,১৬,০০০। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার ৭১.৬৩%। আর সবচেয়ে খারাপ ফল ময়মনসিংহের। পাশের হার ৫৭.৩৯%। মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও ফল বিপর্যয়। পাশের হার যথাক্রমে ৫৫ ও ৫৮%। ৩০,০০০-এর বেশি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৬৬৯টি, একজনও পাশ করেনি ৩১২টিতে। ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এসব প্রতিষ্ঠান নিয়ে আলাদা পরিকল্পনা হবে। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে ১,১৬,৬৭৬ জন। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে শিক্ষা ব্যবস্থায় যদি কোনো রকম ভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে, সেগুলিকে অ্যাড্রেস করা। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রযুক্ত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট আসন ২৫ লাখ, এসএসসিতে পাশ করেছে ১১ লাখ। আগের মতোই ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর পাঠদান শুরু হবে বলেও জানানো হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় ছিল আনন্দ, কান্না আর স্বপ্ন পূরণের মুহূর্ত। দীর্ঘদিন পরিশ্রমে ফলাফল ভালো হয় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আসাদুজ্জামান কানুনের ক্যামেরায় রাশেদ রায়হানের রিপোর্ট। কেউ কাছে স্বপ্ন ছুঁতে পারার কষ্টে, কেউ আবার চোখের জল মুছছে কাঙ্ক্ষিত ফল হাতে পাওয়ার আবেগে। কত রাতের পড়া, কত পরীক্ষার দুশ্চিন্তা, সবকিছুর পরে আজ হাতে ফলাফল। অপেক্ষার প্রহর শেষে যেন এক মুহূর্তে বদলে গেল পুরো চিত্র। সকাল থেকেই শিক্ষার্থী আর অভিভাবকের আনাগোনা। ফল
ফল প্রকাশের পরই ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় উচ্ছ্বাস। কেউ বন্ধুকে জড়িয়ে ধরছে, কেউ ছুটছে বাবা মায়ের কাছে, কেউ আবার শিক্ষকের সঙ্গে ভাগ করে নিচ্ছে সাফল্যের আনন্দ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি, আমার কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পেয়েছি। 10টা বছর এটারই তো অপেক্ষা, তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আরো একটু পড়লে মনে হয় আরো একটু ভালো করতে পারতাম। গোল্ডেন আসলে বাংলায় মিস গিয়েছে। জিপিএ 5 হইলেই হয়তো, কিন্তু গোল্ডেন পেয়েছি, আরো ভালো লাগছে। মাশাআল্লাহ, আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। রেজাল্ট দেখার আগ পর্যন্ত প্রচন্ড ভয় ছিলাম, কারণ রেজাল্ট কিছুতে আসছিল না, ওয়েবসাইট ক্র্যাশ করছে, তাই ভয় ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ফলাফল ভালো এসেছে, জিপিএ 5 পেয়েছি। যতটুকু সময় ছিল অতটুকু সময় আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে গিয়ে যা ফল এসেছে সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। হায়ার ম্যাথের এমসিকিউটা কঠিন ছিল অনেক, আলহামদুলিল্লাহ সবগুলোতে আমি A+ পেয়েছি, খুবই ভালো লাগছে। একই চিত্র রাজুক উত্তরা মডেল কলেজ সহ রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ফল হাতে নিয়ে কেউ হাসছেন, কেউ আবেগে কাঁদছেন। ফলাফলের আনন্দটাও শুধু শিক্ষার্থীদের নয়, এই হাসির পিছনে আছে পরিবারের ভূমিকাও। তাই তো কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে সামিল হয়েছেন বাবা মা ও শিক্ষকরাও। আমার আল্লাহ তাআলা আমার যে ডাকটা যে শুনতে পেরেছি, এটি আল্লাহকে শুকরিয়া। টেনশন বেশি ছিল যে কি হয় না হয়, তা আলহামদুলিল্লাহ ভালো আসছে। খুব টেনশনে ছিলাম যে গোল্ডেন থাকবে কিনা। পাশের হার যেটা আছে সেটা আমরা বজায় রেখেছি, 97.97 আছে, 98% আমরা বলতে পারি। হাসি, আনন্দ আর আবেগের এই মুহূর্ত পেরিয়ে এখন শিক্ষার্থীদের সামনে অপেক্ষা করছে নতুন এক অধ্যায়। অপেক্ষার ঘড়ি থেমেছে, খুলেছে ফলাফলের খাতা। কেউ সেখানে খুঁজে পেয়েছে নতুন স্বপ্নের গল্প, কেউ খুঁজে পেয়েছে আগামী লড়াইয়ের নতুন সাহস। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ হাসি, কান্না, আজ ভালোবাসায় পুরোপুরি মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের উল্লাস আর পদচারণায়। একটি ফলাফলের অপেক্ষার গল্প আজ শেষ হয়েছে, শুরু হলো এই শিক্ষার্থীদের আগামীর পথ চলার নতুন গল্প, নতুন স্বপ্ন। রাশেদ জায় খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান ইস্যুর সবই সমাধানযোগ্য বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আশাবাদ প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সুরাহা হবে বলেও জানান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে সচিবালয়ে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। ইস্যুস না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়ন সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সকালে নির্বাচন কমিশন ভবনে জোটের 11 সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দলীয় বিরোধী জোট। জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সঙ্গে যে দ্বিচারিতা করছে তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। তিনি আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারতেন। গণভোটটা রায়টা যদি বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। এ রাষ্ট্রের যে ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। কোটা সংস্কার আন্দোলন দমনে গণমাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ এবং সংবাদ প্রচার বন্ধে সরাসরি নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে ফোন করে যে কোনো সংঘাতের খবর টিভি চ্যানেলগুলোতে বন্ধের নির্দেশ দেন তিনি। সেই ফোন আলাপের রেকর্ড ইতোমধ্যে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন অফ করে দিতে সাথে সাথে। এভাবেই 24 জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সেই নির্দেশনা পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে।
আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ধামাচাপা দিতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছে, যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন, আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না, আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। ফাঁস হওয়া এই ফোন আলাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের ওপর চড়াও হতে এবং কারফিউয়ের যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। বিভিন্ন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন করে আন্দোলনকারীদের উপরে আক্রমণ করার নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি টেলিফোনে কথোপকথনের মাধ্যমে সারা বাংলাদেশে তিনি একটি সমন্বয় করেছেন এই আন্দোলন দমনে তার নেতাকর্মীদের এবং সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ, ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড ইতিমধ্যেই প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের আপিল চলবে কিনা সে বিষয়ে শুনানি 17 আগস্ট। আপিলের কপি হাতে না পাওয়ায় সোমবার শুনানি পেছাতে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আবেদন মঞ্জুরে দিন ধার্য করেন আপিল বিভাগ। 2011 সালে এই মামলার বিচার শুরু হলে তিনি প্রথম থেকে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই চলে বিচার কাজ। পলাতক থাকা অবস্থায় 2013 সালের 21 জানুয়ারি আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন। ফাঁসির রায় হওয়ার প্রায় 1 যুগ পর চলতি বছরের 21 জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন। জানা যায়, আত্মসমর্পণ করে আপিলের শর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এর ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করেন। কম সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া প্রতারক চক্রের 8 জনকে আটক করেছে র্যাব। সকাল 9টা থেকে আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছে। এর সাথে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান, এমন সংশ্লিষ্টতায় গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা যে কেউ পাসপোর্ট অফিসে জড়িত থাকে, তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনি। অভিযানটা আসলে সেই কেন্দ্রিক ছিল। তো আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের মাধ্যমে যদি কোনো ইনফরমেশন পরবর্তীতে আমরা পাই, অবশ্যই আমরা পাসপোর্ট অফিসকে অবগত করব। প্রতারকরা জনগণকে প্রতারণা করে বলেই আমরা কি করেছি, প্রতারকদেরকে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কি করি, সবসময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরানের অর্থনৈতিক পতনের আশায় কেবল আংশিক দর কষাকষি নীতিতে হাঁটছে ওয়াশিংটন, এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, তারা এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তবে নিজেদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শক্ত হাতে ধরে রাখার কঠোর হুঁশিয়ারি ইরানের। এই উত্তেজনার মধ্যেই হরমুজের বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা ও হয়রানি অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালীর নীল জলে এখন পরাশক্তিদের মর্যাদার লড়াই, যেখানে তেহরানের উপর কেবল অর্থনৈতিক চাপের তাস খেলছে হোয়াইট হাউস। তাই এখনই কোনো চূড়ান্ত চুক্তিতে না গিয়ে আংশিক দর কষাকষির কৌশল নিয়ে অপেক্ষায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের কাছে মাথা নত করতে একেবারেই নারাজ তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাফ কথা, সরাসরি কোনো আলোচনা নয়, বরং নৌ অবরোধ প্রত্যাহার সহ সব দাবি না মানা পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবেন তারা। এরই মাঝে হরমুজের বাণিজ্যিক জাহাজে ইরানি হয়রানি আর আতঙ্ক এখনো অব্যাহত থাকার কথা জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামনে মার্কিন নির্বাচন থাকায় ইরানি আলোচকদের বিশ্বাস, স্নায়ুযুদ্ধের এই খেলায় সময়টা এখন তাদের পক্ষেই। চুক্তির কাছাকাছি সময়ে এমন উত্তেজনা তৈরি বা কঠোর দাবি তোলা মোটেও অস্বাভাবিক নয়। ট্রাম্প বোঝাতে চাইছেন সময় তার পক্ষে আছে, তবে রাজনৈতিক সমীকরণে ট্রাম্পের চেয়ে বরং ইরানের হাতেই সময় বেশি। পাল্টাপাল্টি এমন অনড় অবস্থান আর রাজনৈতিক হিসাব নিকাশের মারপ্যাচে হরমুজ প্রণালীর জলপথ কবে শান্ত হবে তা এখন কেবলই সময়ের অপেক্ষা। নিবিড় আমিন, নিউজ 24। চীনের পূর্ব উপকূলে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। রোববার
ঝেজিয়াং প্রদেশে আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টা 151 কিলোমিটার। এরই মধ্যে দুর্যোগ মোকাবিলায় 10 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সাংহাইয়ে বাতিল করা হয়েছে প্রায় 1,500 ফ্লাইট, বন্ধ রয়েছে ফেরি চলাচল। প্রবল বৃষ্টিপাতের কারণে কয়েকটি প্রদেশে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এর আগে জাপানেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে এই টাইফুন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।